আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন। আবারও আরেকটি ক্লাস, সেটা হলো রাষ্ট্রীয় বোর্ড 2021 কাজ ক্ষমতা শক্তি। তো সেখানে একটা উদ্দীপক দেখা আছে, তোমরা দেখো 60 মিটার উপর একটা বস্তু রাখা আছে, 5 কেজি বড় একটা বস্তু 60 মিটার উপরে আছে। এ বি বি সি সি ডি হলো তার তিনটি অংশে বিভক্ত করা আছে। এ বি বি সি সি ডি কিন্তু সমান, যেহেতু এ বি বি সি সি ডি সমান, তিনটা অংশই সমান, আমরা বলতে পারি এই অংশগুলো আসলে 20, তাই না? এখানে 20 মিটার, এখানে 20 মিটার, এখানেও 20 মিটার। ঠিক আছে, এখন বলতে হবে এই 3 সেকেন্ড পরে বস্তুটা যদি উপরে থেকে 60 মিটার উপর থেকে পড়ে যায়, তাহলে 3 সেকেন্ড পরে ভূমি থেকে কত উচ্চতা বস্তুটা থাকবে। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা সমান এ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে কিন্তু প্লাস হবে, কারণ কি অভিকর্ষ বলের দিকে বস্তুরা ফোর্সে অভিকর্ষ বলের দিকে, এই জন্য প্লাসে। উপরের দিকে যখন আমরা উচ্চতাকে মাইনাস দিই, কেন মাইনাস দিই? অভিকর্ষ বলের বিপরীত দিকে, তাই না? যেহেতু এটা অভিকর্ষ বলের দিকে, এখানে প্লাস দিতে হবে। 0 ইন্টু টি প্লাস হাফ জি হইল 4.9, তাই না? টি স্কোয়ার 3 স্কোয়ার। তিন সেকেন্ড আদি ব্যাক ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। তারপরে কত পাইলাম? 9, তাহলে 8, 44.1 মিটার, তাই না? বস্তুটা 44.1 মিটার নিচে নামছে 3 সেকেন্ডের মধ্যে। বস্তুটা 44.1 মিটার নিচে যদি নামে, তাহলে সবটা উচ্চতা হইল 60 মিটার উপরে। বস্তুটা আছে 60 মিটার উপরে, আর 3 সেকেন্ডে নামছে 44.1 মিটার, অর্থাৎ বস্তুটা ভূমি থেকে কত উচ্চতা থাকবে? সুতরাং বস্তুটি 3 সেকেন্ডে 1 মিটার নিচে নামে, ফলে 3 সেকেন্ডে বস্তুটি ভূমি থেকে 60 মাইনাস 9 মিটার উচ্চতায় থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যেহেতু 3 সেকেন্ডে 44.1 মিটার নিচে নামে, নিচের দূরত্ব মানে ভূমি থেকে কত দূর উচ্চতা থাকবে, 60 থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা বলতে পারবো 15.9 মিটার উচ্চতায় বস্তুটা থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এই জাতীয় সমস্যা তোমাদের আসতে পারে, যদি আসে তাহলে করবা। আশা করি বুঝতে পারছো। আমরা পরের সমস্যা আলোচনা করব। এই অবস্থা থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি? এ বি এবং সি বিন্দুতে সমান হবে কি?
গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। ষাট মিটার উপরে থাকা 5 কেজি বরের যে বস্তুটা যদি উপর থেকে নিচে ফেলা যাবে, চিত্রে 5 কেজি বরের একটা বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে, তাই না? যদি মুক্তভাবে ভূমিতে পড়ে 5 কেজি বরের বস্তুটা 60 মিটার উপর থেকে, তাহলে বলতে হবে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা। এ বিন্দুতে যদি মোট শক্তি আমরা হিসাব করি, একদম উপরে 60 মিটার উপরে এ বিন্দুতে মোট শক্তি শুধু বিভব শক্তি, তাই না? কারণ ওই অবস্থা বস্তুর কোনো প্রকার গতি নাই, তার গতি শক্তি নাই, গতি শক্তি 0। তাহলে এই 60 মিটার উপরে থাকা বস্তুর এ বিন্দুতে মোট শক্তি হবে শুধু বিভব শক্তি, তাই না? এ বিন্দুতে মোট শক্তি কি হবে? সমান ইপি প্লাস ইকে। ইপি হলো আমাদের এমজিএইচ, ইপি মানে পড়েছিলেন যে বিভব শক্তি, এমজিএইচ। একদম 60 মিটার উপরে তার গতি শক্তি নাই, 0। এম হলো 5 কেজি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল 60 মিটার, 5 ইন্টু 9.8 ইন্টু 2440 জুল। কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, অথবা 2940 জুল। ঠিক আছে, যেহেতু এটা শক্তি তাহলে জুল বলতে হবে। তাহলে কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বলে কিন্তু ভুল হবে না। তবে যেহেতু এটা শক্তি, এটা জুল। একদম 60 মিটার উপরে তার গতি শক্তি নাই, 0। আর তার বিভব শক্তি আছে, আর বিভব শক্তি হলো এমজিএইচ। যেখানে এই ছিল উচ্চতা, বস্তুর কত উচ্চতা আছে, বস্তুর আছে 60 মিটার উচ্চতা, 60 মিটার উচ্চতা, তার বিভব শক্তি হলো 2940 জুল। এই বিন্দুতে আমরা মোট শক্তি হিসাব করলাম। বি বিন্দুতে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে। ইপি হলো বিভব শক্তি এমজিএইচ, ইকে হলো হাফ এম বি স্কোয়ার। এম হলো 5 কেজি বিন্দুতে বস্তুর উচ্চতা কত? 40 মিটার, 40 ধরতে হবে। হাফ এম বি স্কোয়ার, এম মানে 5 কেজি, বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh। গতিশক্তি পরন্ত বস্তু বেলা গতিশক্তির সময় কদ্দুর উপর থেকে গতিপ্রাপ্ত হয়ে ফোর্সে, এটা হিসেবে করতে হবে। এটা হলো তার উচ্চতা। আর বিভব শক্তির সময় তার নিচের মানে কদ্দুর উচ্চতা, বস্তুর নিচের উচ্চতা হইলো 40 মিটার, তাই না? আমরা নিচে, কিন্তু গতিশক্তির সময় কতটুকু উপরে থেকে ফোর্সে, তার মানে এর উচ্চতা হলো 20 মিটার। 20 মিটার উপরে থেকে এটা বিভূমিতে ফোর্সে, তাই না? আমরা হিসাব করি 5 আর 9.8 আর 40। 1960 জুল, 1960 জুল। ঠিক আছে, আর এইখানে এই অংশ হলো 1960 জুল। আর গতি শক্তি কত? ইউলো 0। বিশ মিটার উপরে থেকে ফোর্সে, এই জন্য এই ক্ষেত্রে উচ্চতা হলো 20 মিটার।
মিটার। আমরা এখন হিসাবটা করতেছি। বিশ, নয়শো আশি। এটা আমরা পাইছি 980 হইল গতি শক্তি, আর বিভব শক্তি পাইছি 1960। দুইটা মিললে হবে 2940 জুল। ঠিক আছে, জুল। তাহলে বি বিন্দুতে আমরা পাইছি কত? 2940 জুল। এ বিন্দুতে পাইছি কত? 2940 জুল। এ এবং বি বিন্দু মিলছে। এখন আমরা হিসাব করব সি বিন্দু। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি আমরা এখন হিসাব করব। মোট শক্তি সমান ইপি প্লাস ইকে। ইকে হইল কাইনেটিক এনার্জি, গতি শক্তি। ইপি হইল পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। বিভব শক্তি হইল এমজি এইচ প্লাস ইকে হইল হাফ এম বি স্কয়ার। সি বিন্দুতে বস্তুর উচ্চতা কত? বস্তুর নিচে উচ্চতা হইল 20 মিটার। আমরা বলতে পারি এর আমরা 5 কেজি আর হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হইল এই ছিল সীমিত, এই ছিল 20 মিটার, তাই না? 20 মিটার। এর পরবর্তী অংশে হাফ এম বি স্কয়ার, হাফ এম ইন্টু 20 মানে ইউ স্কয়ার প্লাস 2gh, মানে কতটুকু উপরে থেকে সীমিত পর্যন্ত পড়তে তার উচ্চতা কত? 40 মিটার। এক্ষেত্রে কিন্তু উচ্চতা নিতে 40 মিটার। কতটুকু উপরে থেকে এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে এটা হিসাব করতে হবে। আমরা হিসাবটা করি 980 জুল দুই স্কয়ার ইনটু হইল সি বিন্দু পর্যন্ত হইল 40 মিটার। দুইটা বাদ 49 ইনটু 40, 1960। এটা পাইছি আমরা 1960 জুল, তার মানে 2940 জুল। তারপর সেক্ষেত্রে বিন্দু এ বিন্দু তো ছিল 2940, বি বিন্দুতে আমরা পাইছি দুই শক্তি, মানে বিভব শক্তি আর গতি শক্তি মিললে হইলো 2940। সে বিন্দুতে আমরা দুই শক্তি হিসাব করছি, একটা হলো বিভব শক্তি, হলো মান গতি শক্তি। গতি শক্তির সময় কিন্তু উপরের উচ্চতা আমরা নিছি, আর বিভব শক্তির সময় নিচের উচ্চতা। পরন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তির সময় নিচের উচ্চতা নিতেইব, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতি শক্তির সময় উপরের উচ্চতা নিতেইব। ঠিক আছে, আমরা হিসাব করেছি। আমরা পাইছি সি বিন্দুতে 2940, বি বিন্দুতে হইল 2940, এ বিন্দু যেটা এটাও ছিল 2940। তার মানে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান, তাই না? অর্থাৎ এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান। মোট শক্তি ঠিক আছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা যখন শক্তি হিসাব করবা, এটাই বলো একদম উপরে যখন থাকবে তার গতি থাকবে না, শুধু বিভব শক্তি। আর মধ্যে যে বিন্দুগুলো, যে কোনো বিন্দুতে মধ্যে যদি হয়, মধ্যের যে কোনো বিন্দুতে হয়, তাহলে কিন্তু বিভব থাকবে, গতিও থাকবে। মানে সীমিত বিভব আমরা হিসাব করছি এবং গতি শক্তি হিসাব করছি, বিভিন্ন গতি শক্তি বিভব শক্তি হিসাব করছি, আবার
গতি শক্তি পরবর্তী ক্ষেত্রে বিভব শক্তির জন্য হিসাব করবা নিচের উচ্চতা হিসাব করবা, বস্তুর নিচের উচ্চতা, আর গতি শক্তির সময় বস্তুর উপরে উচ্চতা হিসাব করবা। ওকে, এভাবে কিন্তু আমরা মোট শক্তি হিসাব করবো। ওকে, পরের প্রশ্ন, শুরু প্রশ্ন কি বলছে, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা এটার সমান আমরা কি জানি? কর্মদক্ষতা সমান লব্য কার্যকর ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, যে যন্ত্রই হোক তার কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হবে কর্মদক্ষতা, অথবা কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কর্মদক্ষতা হইল এই চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করা হয়, লব্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, অথবা লব্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। ওকে, পরের প্রশ্ন, নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? আমরা জানি নবায়নযোগ্য শক্তি হলো যে শক্তি ফুরিয়ে যায় না, শেষ হয় না, তাদেরকে বলা হয় নবায়নযোগ্য। যেমন পানি, সবসময় পানি থাকতেছে, পানি কিন্তু ফুরিয়ে যাবার নয়, বাতাস এটা ফুরিয়ে যাবার নয়, এই যে গাছপালা মানে এগুলি কিন্তু ফুরিয়ে যাওয়ার নয়, এগুলি নবায়নযোগ্য শক্তি। তারপর হলো সৌরশক্তি, এগুলি নবায়নযোগ্য, কারণ এগুলি ফুরিয়ে যাবে না, শেষ হবে না। আর অনবায়নযোগ্য হলো যেগুলি ফুরিয়ে যাবে, একসময় শেষ হয়ে যাবে, এটাকে বলা অনবায়নযোগ্য। যেমন নিউক্লিয়ার যে শক্তিটা, এটা আসলে নিউক্লিয়ার বিক্রিয়াটা আসে ইউরেনিয়াম থেকে। ইউরেনিয়াম একসময় খনি থেকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ইউরেনিয়াম থেকে হলো নিউক্লিয়ার বিক্রিয়া, ইউরেনিয়াম একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ফুরিয়ে যাবে একসময়। এই জন্য নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। যেহেতু নিউক্লিয়ার শক্তি হইলো মূল হইলো ইউরেনিয়াম, মূল কি ইউরেনিয়াম থেকে নিউট্রন কণিকার আঘাত মাধ্যমে কিন্তু মানে বিভিন্ন পারমাণবিক ভর বিশিষ্ট দুটি মৌল এবং শক্তি নিউট্রন উৎপন্ন হচ্ছে। এইভাবে এই প্রক্রিয়া চেইন বিক্রিয়ার মতো চলতে থাকে, তাই না? এটা তবে এই বিক্রিয়াটা একসময় শেষ হয়ে যাবে, নিউক্লিয়ার বিক্রিয়া একসময় শেষ হবে থাকবে না, কারণ ইউরেনিয়াম থেকে হইলে তার উৎপত্তি। ইউরেনিয়াম না থাকলে নিউক্লিয়ার শক্তি উৎপাদন হবে না। ঠিক আছে, এই জন্যই আমরা বলছি নিউক্লিয়ার শক্তি হইল অনবায়নযোগ্য শক্তি, যেহেতু এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একসময় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানোর জন্য যে মৌল প্রয়োজন, এটা হলো ইউরেনিয়াম 235, সবচেয়ে ভারী মৌল, মানে ইউরেনিয়াম, যার পারমাণবিক ভর হলো 92, পারমাণবিক ভর হলো 235 আর পারমাণবিক সংখ্যা হলো 92, তাই না? সবচেয়ে ভারী মৌল। এই মৌলটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত নিউক্লিয়ার শক্তি উৎপাদন হবে, আর এই মৌলটা যখন একসময় শেষ হয়ে যাবে, নিউক্লিয়ার শক্তি তখন হবে না। ঠিক আছে, আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।